আজকের এই কাহিনীতে থাকবে ফার্স্টে তো নায়িকার নাম বলতে আফসানা। নায়িকা একটু বোকা টাইপ মেয়ে, নাইম সেটি নায়ক কুল টাইপের ছেলে। ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম দিন ঢুকতে আফসানের সাথে ধাক্কা নাইমের। নাইম বলে উঠলো, পাগল নাকি, দেখতে হাঁটতে পারেন না? সে আফসানা ফেল ফেল করে তাকিয়ে আছে তার দিকে। নাইম আবার বলল, স্টুপিড মেয়ে একটা, কথাও বলতে পারে না। এইটা বলে নাইম চলে গেল। আফসানা আফসানা 10টা ফ্রেন্ডের কথোপকথন কাহিনী আমরা দেখব। চলো প্রথম পর্বতে স্টার্ট করা যাক। স্টার্ট করা যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাল ইটের রাস্তা, বিশাল বাগান। এটা ওই বলুক, দেখো। এখানে আপনার ক্যাম্পাসের প্রথম সূর্য এবং এক অদ্ভুত সকাল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাল ইটের রাস্তা, বিশাল আমবাগান আর চারপাশের চনমনে পরিবেশ। আজকের দিনটা সাধারণ কোনো দিন নয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার প্রথম দিন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত। কেউ বন্ধু খুঁজছে, কেউ ডিপার্টমেন্টের রুম চিনতে ব্যস্ত, আবার কেউ নিজের স্টাইল বজায় রেখে হাঁটছে। ঠিক এমন এক সময়ে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে প্রবেশ করে নাইম। পরনে একটা আকর্ষণীয় ক্যাজুয়াল শার্ট, চোখে রোদ চশমা, মুখে হালকা আত্মবিশ্বাসী হাসি, এক কথায় পরিপূর্ণ কুল টাইপ হিরো সুলভ ভঙ্গি। তার হাঁটার স্টাইলেই একটা আলাদা ভাব, তা তার নিজের দখলে। অন্যদিকে আফসানা এসেছে একটু আগেই। সে স্বভাবতই একটু সহজ সরল ও বোকা টাইপ স্বভাবের মেয়ে। নতুন জায়গায় এসে সে কিছুটা ভয়ে ভয়ে চারপাশ দেখছিল। আকাশে ওড়া পাখি বা বিশাল গাছগুলো দেখেই সে মুগ্ধ। তার হাতের ফাইলটা ঠিকমতো সামলাতেও সে হিমশিম খাচ্ছিল। অধ্যায় 2, সেই কাঙ্ক্ষিত ধাক্কা। আফসানা আনমনে চারপাশ দেখতে দেখতে হাঁটছিল, আর ঠিক বিপরীত দিক থেকে কুল মেজাজে হেঁটে আসছিল নাইম। হঠাৎ করেই দুজনে মুখোমুখি, পাস ডাবলস। দুম করে একটা ধাক্কা লাগে। আফসানার হাত থেকে তার নতুন নোট খাতা ও ফাইলগুলো ছিটকে মাটিতে পড়ে যায়। ধাক্কাটা সামলাতে না পেরে আফসানা টলমল করে একপাশে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। নাইম একটু বিরক্ত হয়ে নিজের চশমাটা সামান্য নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তার মেজাজটা একটু চড়ে যায়, কারণ তার কুল ইমেজে সামান্য হলেও তো ধুলোবালি লেগেছে। পাগল নাকি, দেখে হাঁটতে পারেন না? চক্ষি পকেটে রেখে চলেন নাকি? আফসানা মাটিতে পড়ে যাওয়া কাগজগুলো কুড়াতে গিয়ে থমকে যায়। সে এমন একটা আকস্মিক ঝাড়ির জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে মুখ তুলে সোজা নাইমের চোখের দিকে তাকায়। তার চোখ দুটি বড় বড় হয়ে আছে, মুখে কোনো কথা নেই, সে একদম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার মাথা যেন একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার, স্টুপিড মেয়ে একটা, মুখে কি কোনো কথা নেই? একটা কথাও কি বলতে পারেন না, নাকি কথা বলতে জানেনই না? না, পলকহীনভাবে শুধু তাকিয়েই থাকে। তার ঠোঁট নড়লেও কোনো শব্দ বের হয় না। নাইম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে কাঁধ ঝাঁকিয়ে সেখান থেকে হিরো স্টাইলে হেঁটে চলে যায়। অধ্যায় 3, বান্ধবীদের আড্ডা ও ঘটনার জাবর কাটা। দুপুরবেলা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ক্যাফেটেরিয়ার পিছনের আমতলায় বসে আছে আফসানা এবং তার 10 জন বন্ধু বান্ধবী। সবাই মিলে গোল হয়ে বসে দুপুরের নাস্তা খাচ্ছে আর প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করছে। আফসানা তখনও যেন সেই ধাক্কার রেশ থেকে বের হতে পারেনি। সে একটা প্লাস্টিকের চামচ দিয়ে প্লেটের নুডলস নাড়ছে আর আনমনে কি যেন ভাবছে। মিতু বান্ধবী 1, কিরে আফসু, তোর কি হলো বলতো দেখি? সকাল থেকে দেখছি কেমন যেন উদাস হয়ে আছিস। কেউ কি তোকে র‍্যাগ দিয়েছে নাকি ডিপার্টমেন্টে? রিমঝিম বান্ধবী 2, আরে ধুর, প্রথম দিন আবার কিসের র‍্যাগ? বলিস না তো ওসব। আমাদের এই বোকা পাখিটাকে তো এমনিতেই কেউ কিছু বললে ও ভয়ে কাঠ হয়ে যায়। আফসানা দীর্ঘশ্বাস ফেলে একটু থমকানো গলায়, না রে দোস্ত, র‍্যাগ দেয়নি। তার চেয়েও বড় একটা ঘটনা ঘটে গেছে। একসঙ্গে 10 জন বান্ধবীর চোখ গোল গোল হয়ে যায়। সবাই উৎসুক হয়ে এগিয়ে আসে। ঝিলিক বান্ধবী 3, বলিস কি? বড় ঘটনা মানে? কোনো হ্যান্ডসাম সিনিয়র পটল তুলছে তোর ওপর? নাকি কোনো প্রেম প্রস্তাব পেয়ে গেলি প্রথম দিনেই? আফসানা
একটু লজ্জা ও ভয়ের মিশ্রিত কণ্ঠে, দূর পাগলি, প্রেম কিসের? আমি না, ডিপার্টমেন্টের দিকে যাওয়ার সময় এক ছেলের সাথে সজোরে ধাক্কা খেয়েছিলাম। আমার সব ফাইলপত্র রোদে উড়ে পড়ে গেছিল। সাদিয়া, বান্ধবী 4, ওম্মা। তারপর? সেই হিরো টাইপ ছেলেটা কি তোকে তুলতে সাহায্য করলো? সিনেমার মতো হাত বাড়িয়ে দিল? আফসানা, সাহায্য তো দূর কি বাত, ছেলেটা আস্ত একটা অহংকারী ড্রাগন। এমন ঝাড়ি দিল রে ভাই। বলল, পাগল নাকি দেখে হাঁটতে পারেন না। আর আমি তো ভয়ে কথাই বলতে পারিনি। তখন সে আমাকে বলেই বসল, স্টুপিড মেয়ে একটা, একটা কথাও কি বলতে পারিস না? বলেই কুল হিরোর মতো চলে গেল। সবাই একসঙ্গে সমস্বরে হেসে ওঠে। আমতলার আড্ডাটা যেন আরো জমে ওঠে। তৃষা, বান্ধবী 5, হা হা হা। এই রে, তুই সত্যি সত্যিই একটা বোকা তো, তাই তোকে সবাই ওই কথা শুনিয়েছে। আচ্ছা, ছেলেটাকে দেখতে কেমন রে? একটু বর্ণনা দে তো দেখি। আফসানা একটু ভেবে গাল লাল করে, মানে, দেখতে খারাপ না বলতে বেশ স্মার্ট। চোখে রোদ চশমা ছিল, শার্টের হাতা ফোল্ড করা, হাঁটার স্টাইলটা একদম সিনেমার নায়কদের মতো। কিন্তু মেজাজটা ভীষণ খারাপ। পপি, বান্ধবী 6, বাপ রে বাপ। তাহলে তো দেখি তোর সাথে আস্ত একটা রোমান্টিক মুভির হিরোর সিন ক্রিয়েট হয়ে গেছে। নুসরাত, বান্ধবী 7, একদম ঠিক বলেছিস। বাংলা সিনেমাগুলোতে ঠিক এভাবেই শুরু হয়। প্রথমে ধাক্কা, তারপর ঝগড়া, আর লাস্টে মৌরি, বান্ধবী 8, লাস্টে প্রেম। হা হা হা। আফসানা, লাল হয়ে গিয়ে, তোরা একদম চুপ করত। আমার সেদিন মেজাজ খারাপ হয়ে গেছিল। সামনে পড়ুক আবার দেখে নেব। প্রিয়াঙ্কা, বান্ধবী 9, হ্যাঁ হ্যাঁ, তুই তো আবার দেখে নেওয়ার ধুরন্ধর। তুই তো ওর সামনে গেলে আবার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবি আমি জানি। নাইম তখন ওদের সামনে দিয়ে যাচ্ছিল। অধ্যায় 4, ক্যাম্পাসের করিডোরে নতুন টুইস্ট। বিকেলবেলা সায়েন্স বিল্ডিংয়ের লম্বা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি, নাইম। হাতে একটা প্র্যাকটিক্যাল ফাইল, মাথায় অন্য একটা প্রজেক্টের চিন্তা। চারপাশের চনমনে কোলাহল পেরিয়ে আমি যখন এগোচ্ছি, ঠিক তখনই চোখে পড়ল ক্যান্টিনের সেই ঘটনার পর আফসানা তার সেই বিশাল 10 জনের বান্ধবী বাহিনীকে নিয়ে করিডোরের একপাশে গোল হয়ে দাঁড়িয়ে কি যেন জল্পনা কল্পনা করছে। আমাকে দেখেই ওদের জটলার মধ্যে ফিসফাস হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। প্রিয়াঙ্কা, বান্ধবীদের একজন, একটু ফিক করে হেসে, কিরে আফসু, ওই দেখ তোর সেই কুল হিরো ড্রাগন টাইপ ছেলেটা এদিকেই আসছে। বুক ফুলিয়ে কেমন হেঁটে আসছে রে বাবা। আফসানা চমকে ওঠে, দ্রুত আমার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। ওর মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি বান্ধবীদের মাঝখানে লুকিয়ে পড়ার চেষ্টা করতে করতে নিচু গলায় বলে, আফসানা, তোরা প্লিজ কেউ একটা কিছু বল না। ওই অহংকারী মানুষটার সামনে আবার পড়তে চাই না আমি। আমি ওদের ঠিক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু থামলাম। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ঝুলিয়ে ওদের দিকে এক পলক তাকালাম, ইচ্ছে করেই একটু স্লো মোশনে পাশ কাটালাম, যাতে ওদের বুক ধুকপানি আরও একটু বাড়িয়ে যায়। আমি আফসানাকে ডাকলাম, এই পিচ্ছি বোকামে, এদিকে আসো। আফসানা বলল, আমাকে বলছেন? আমি এখানে তোমার মতো বোকা একটাও আছে নাকি? তারপর অধ্যায় 5, করিডোরে মুখোমুখি কথোপকথন। বান্ধবীদের হাসাহাসি আর ফিসফাসের মাঝেই আমি হঠাৎ কদম থামিয়ে পেছন ফিরে দাঁড়ালাম। পকেটে এক হাত গুজে একেবারে কুল অ্যাটিটিউডে আফসানার দিকে তাকিয়ে গলা একটু চড়লাম। এই পিচ্ছি বোকামে, এদিকে আসো তো একটু। আমার এই হঠাৎ ডাকে করিডোরের সব বান্ধবীদের হাসি এক মুহূর্তে থমে গেল। সবাই যেন জমে গেছে। আফসানা তো রীতিমতো আকাশ থেকে পড়ার মতো চোখ গোল গোল করে আমার দিকে তাকিয়ে রইল। তার বান্ধবীরা ফিসফাস করে তাকে কনুইয়ের গুঁতো দিয়ে সামনের দিকে ঠেলে দিতে লাগলো। আফসানা ভয়ে ভয়ে তড়বড় করে আঙুল দিয়ে নিজের বুক দেখিয়ে, মা, আমাকে বলছেন? আমি একটু মুচকে এসে আর একটু ভাব নিয়ে ওর দিকে গিয়ে বললাম, এখানে তোমার মতো বোকা আর একটাও আছে নাকি দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হবে? তবে তাই না করে সোজা এদিকে আসো বলছি।
অধ্যায় 6, বান্ধবীদের সামনে কড়া বকা আর আফসানার পাল্টা জবাব। করিডোরের সবাই তখন আমাদের দিকে তাকিয়ে আছে। বান্ধবীরা কেউ কেউ মুখে হাত দিয়ে হাসছে, আবার কেউ ভুরু কুঁচকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে কি হতে চলেছে। আমি একটু গম্ভীর ভাব ধরে আফসানার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার কুল হিরো টাইপ অ্যাটিটিউড দেখে আফসানার চোয়াল শক্ত হয়ে এল। আমি, নাইম, কি ব্যাপার? সকালে তো ফ্যালফ্যাল। কী ব্যাপার, সকালে তো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলে, একটা কথাও তো বলতে পারিনি। এখন দেখি বান্ধবীর সাথে বেশ ভালোই গসিপ করা হচ্ছে। সকালে ধাক্কা খাওয়ার পর মাথায় কি একটু বুদ্ধি গজায় গেছে, নাকি আগের মতোই আস্ত একটা স্টুপিড হয়ে আয়েশ করে আড্ডা দিচ্ছ? আমার এই কথায় আফসানার বান্ধবীরা সমস্বরে একটু শব্দ করে উঠল, তারা চিহ্ন উহু। কি ডায়লগ! আফসানা আর সহ্য করতে পারল না। তার সহ্য শক্তির বাঁধ ভেঙে গেল। সে রাগে লাল হয়ে আমার ঠিক সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল। যদিও তার উচ্চতা আমার তুলনায় বেশ কম, তবুও সে চোখে চোখ রেখে রাগ দেখানোর একটা ব্যর্থ চেষ্টা করল। আফসানা, কাঁপা কাঁপা অথচ রাগী গলায়, দেখুন মিস্টার হিরো, সকালের ওই ঘটনার জন্য আমি একবারও সরি বলিনি, কারণ দোষটা একা আমার ছিল না। আপনি যেভাবে রাজপুত্রের মতো হনু হয়ে হেঁটে আসছিলেন, অন্ধ হলে তো আপনিও আমাকে দেখতে পেতেন না। আর আমাকে বারবার বোকা বা স্টুপিড বলবেন না তো। আমি বোকা হই বা যাই হই, আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। আফসানার এই রকম হঠাৎ তেজি রূপ দেখে আমি এক মুহূর্তের জন্য বেশ অবাক হলাম। সকালের সেই ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা মেয়েটা যে এভাবে মুখের ওপর জবাব দেবে, তা আমি ভাবতেই পারিনি। করিডোরের অন্য পাশ থেকে ওর এক বান্ধবী ফিসফাস করে বলে উঠল, তারা চিহ্ন, সাবাস আফসু, পায়ার দেখাইয়া দে। আমি নিজের বিষয়টা দ্রুত লুকিয়ে একটা বাঁকা হাসি দিলাম। পকেট থেকে হাত বের করে একটু ক্যাপসানার কাছে মুখটা এনে শান্ত গলা বললাম, বাহ, মুখ তো খোলে নাই। দেখি আজ তো একটা বন্দুকের নল খুলে গেছে। সাহস তো কম না দেখি, পিচ্ছি হয়ে এত বড় বড় কথা। নাম তোমার মিস বন্দুকবাজ? ফিরিয়ে নাক উঁচু করে, নাম দিয়ে আপনার কি দরকার? আর আমাকে পিচ্ছি বলবেন না বলছি। দরকার আছে বই কি, না হলে তো প্রতিদিন সকালে এসে রাস্তা ব্লক করে তোমার ওই লেকচার শোনা যাবে না। আচ্ছা, আপাতত মাফ করে দিলাম, সাবধানে থেকো মিস স্টুপিড। এটা বলেই আমি আর মুহূর্ত দাঁড়ালাম না, রিল্যাক্স হাসি দিয়ে হাত নেড়ে ফোন করে করিডোরে পার হয়ে চলে গেলাম। পেছন থেকে আফসানা রাগে থুতু ফেলতে ফেলতে চেঁচিয়ে উঠল, তারা চিহ্ন, অহংকারী একটা, পাজি ছেলে কোথাকার। আর তার বান্ধবীরা তখন হইচই করে তাকে ঘিরে ধরে হাসিতে ফেটে পড়ল। তারপরে আফসানা, এই ঘটনার জন্য আমি একবারও সরি বলিনি, এটুকু বলো, ঠিক আছে? আমি বললাম, এত কথা শুনতে যাচ্ছি না, ওইখান থেকে ওই ফুলটা নিয়ে আসো তাড়াতাড়ি, বলছি। আমি চেয়েছি একটা ফুল। অধ্যায় 7, হঠাৎ হুকুম এবং আরও একচোট রাগারাগি। আফসানার ওই লম্বা ঝাড়ির পর করিডোরে পিনপতন নীরবতা নেমে আসার কথা ছিল, কিন্তু আমার এই ধরনের ক্যাজুয়াল এবং অদ্ভুত আদেশে পুরো পরিস্থিতি আবার পাল্টে গেল। আমি উদাস ভঙ্গিতে করিডোরের একপাশে দেওয়ালে ঝোলানো একটা সুন্দর অর্নামেন্টাল টবের দিকে আঙুল দিয়ে ইশারা করলাম, যেটায় সদ্য ফোটা একটা লাল ফুল দারুণভাবে দুলছিল। এত কথা শুনতে যাচ্ছি না, অত লম্বা লেকচার দেওয়ার কোনো দরকারও নেই। ওইখান থেকে ওই ফুলটা ছিঁড়ে নিয়ে আসো তো দেখি, তারপর বাকি কথা শুনবো। আমার মুখে এমন অদ্ভুত এক আবদার শুনে আফসানা প্রথম বিশ্বাস করতে পারলো না যে সে কি শুনলো। তার চোখ দুটো সবার আগের মতো গোল গোল হয়ে গেল। আফসানা চোখ বড় বড় করে প্রায় চিৎকার করে, কি, আপনি কি আস্ত পাগল নাকি? আমি কেন আপনার জন্য ফুল আনতে যাব? আমি কি আপনার মালি নাকি ক্যাম্পাসের চাকর কোনো? নিজের কাজ নিজে গিয়ে করুন না। করিডোরে দাঁড়িয়ে থাকা বান্ধবীরা এবার আর নিজেদের সামলাতে পারল না। তারা ফিক ফিক করে হাসতে হাসতে দেয়ালে হেলান দিয়ে পড়ে যাওয়ার অবস্থা। প্রিয়াঙ্কা, বান্ধবী, ফিসফিস করে, কিরে আফসু, ছেলেটা তো তোর ওপর পুরাই বশগিরি দেখাচ্ছে রে। এবার একটা লাল গোলাপ উপহার দেওয়া লাগবে নাকি দেখ।
আফসানা রাগে লাল হয়ে বান্ধবীদের দিকে একটা কটমট দৃষ্টি দিল, তারপর আবার আমার দিকে ফিরে অগ্নিমূর্তি ধারণ করল। আফসানা, শুনুন মিস্টার কুল বয়, আমার এত সময় নেই যে আপনার শখ মেটাতে গিয়ে ফুল চুরি করে বেড়াই। যাই নিন গিয়ে নিজের ফুল নিজেই। আমি একটুও মেজাজ না হারিয়ে পকেটে হাত গুজে বাগা হাসলাম। ফুলটা না আনলে কিন্তু ডিপার্টমেন্টের স্যারকে গিয়ে নালিশ করে দেবো। প্রথম দিনই এই মেয়ে করিডোর ব্লক করে গ্যাং বানিয়ে ট্রাফিক জ্যাম সৃষ্টি করেছে। এখন তোমার চয়েস, ফুল আনবে নাকি? আফসানা রাগে থরথর করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারছে না এই অদ্ভুত অহংকারী ছেলেটাকে সে কিভাবে সাইজ করবে। বান্ধবীরা তখন আরো জোরে ফিসফিস করে বলছে, তারা চিহ্ন জারে আফসু, পটাপট এনে দে, না হলে স্যার দেখলে খবর আছে। এই পর্যন্ত আজকের প্রথম পার্ট এই গল্পের প্রথম দিনের ধাক্কা। এই গল্পের নাম প্রথম দিনের ধাক্কা এবং আজকের প্রথম পর্ব হলো। দেখা যাক এরপরে ভিডিওতে আমরা দেখব যে অধ্যায় 8 থেকে। ঠিক আছে, তাহলে তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে আরও নতুন ভিডিও পেতে হলে। ধন্যবাদ, বাই বাই।